নমস্কার, শুভ সন্ধ্যা। এক্স ফ্যাক্টরের আরো একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। এনকে ডিজিটাল মানেই বিশ্বজোড়া বাঙালির আওয়াজ, বাংলার কথা তো থাকবেই। আজকে তেমনি বাংলার কথা নিয়ে আলোচনা করতে এসেছি। সিপিআইএম এর নেতা প্রাক্তন এসএফআই সভাপতি প্রতিকুল রহমান সিপিআইএম ছাড়লেন এবং তাই নিয়ে বিভিন্ন চ্যানেলে নানা স্পেকুলেশন, নানা কল্পকাহিনী, অনেক কিছু আপনারা শুনেছেন। আমরা সেই কল্পকাহিনীর মধ্যে ঢুকিনি, ইচ্ছে করেই ঢুকিনি। আমরা অপেক্ষা করছিলাম যে কেন সিপিএম থেকে হঠাৎ করে প্রতিকুল রহমানের মতন একজন হার্ডকোর বামপন্থী তিনি দলটা ছাড়লেন। ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান্স আ কমিউনিস্ট অলওয়েজ আ কমিউনিস্ট, অর্থাৎ যে একবার কমিউনিস্ট হয় সে নাকি আমৃত্যু কমিউনিস্ট থাকে, হয়তো থাকে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমরা এর আগেও বহু বাম নেতাদের দল ছাড়তে দেখেছি, অন্য দলে যেতে দেখেছি, অন্য দলে গিয়ে তারা অন্য দলের টিকিটে জিতে কেউ নেতা হয়েছেন, কেউ এমপি হয়েছেন, কেউ সাংসদ হয়েছেন। আবার তৃণমূলেও বহু লোক গিয়েছেন সিপিআইএম থেকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এরকম বহু উদাহরণ আছে। সেই উদাহরণ যদি আমি বলতে থাকি শেষ করা যাবে না। গ্রামগঞ্জ থেকে শুরু করে একদম কলকাতা শহর পর্যন্ত সর্বত্র এরকম উদাহরণ ছড়িয়ে আছে। কিন্তু আমরা আজকে বোঝার চেষ্টা করব বামেদের মধ্যে হঠাৎ এই চারিত্রিক বদল নিয়ে এত উথাল পাথাল কেন। দেখুন, বামেদের এটা নিঃসন্দেহে দুঃসময়। বুদ্ধদেব ভট্টাচার্য লিখেছিলেন না দুঃসময় নাটক, তো আক্ষরিক অর্থেই বামেদের এটা দুঃসময়। তারা বিধানসভায় শূন্য, পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় শূন্য, এবার রাজ্যসভাতেও শূন্য হতে চলেছে। অর্থাৎ বিকাশ ভট্টাচার্য একমাত্র যিনি সাংসদ বামেদের, তারও মেয়াদকাল ফুরিয়ে যেতে বসেছে। এখন হয়েছে বামেরা শূন্যতায় বিচরণ করছে, আমরা সকলেই জানি। কিন্তু বামেরা শূন্য হয়েও তো মরে না। বাম এমন একটা রাজনৈতিক দল যাদেরকে একেবারে শেষ করে দেওয়া যায় না। এটা হচ্ছে বামপন্থা গোড়ার কথা। একদম দেশে দেশে বহু জায়গাতে, বহু দেশে বামপন্থীরা চলে গেছেন ঠিকই, কিন্তু মুছে যাননি একেবারে। ত্রিপুরাতেও তাই, বামপন্থা চলে গেছে ঠিকই, কিন্তু তারা মুছে যাননি। পশ্চিমবাংলাতেও তাই, চলে গেলেও বামপন্থী লোক কিন্তু এখনো পাড়ায় পাড়ায় খুঁজলে আপনি দুজন একজন করে নিশ্চয়ই পাবেন। কিন্তু প্রতিকূলের এই চলে যাওয়াটা কেন? প্রতিকূল তো যাদবপুর কাণ্ডে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, আরজিকর কাণ্ডে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। সেই প্রতিকুল রহমান কেন বামপন্থা বা বামপন্থী দল, আমি অবশ্য সিপিআইএম কে বামপন্থী দল কোনোভাবেই বলতে নারাজ, তো এইরকম একটা দলকে যারা স্বঘোষিত বামপন্থী এবং স্বঘোষিত মার্ক্সবাদী, সেই রকম একটা দল ছেড়ে চলে গেলেন। এবং তিনি চলে যাওয়ার পরেই বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জল্পনা কল্পনা আপনারা শুনলেন। কেউ বললেন তৃণমূলে যাচ্ছেন, কেউ বললেন নওশাদ সিদ্দিকীর হাত ধরছেন, কেউ বলছেন হুমায়ুন কবিরের হাত ধরছেন। আমরা পুরো ব্যাপারটা নিয়ে খোঁজ খবর নিলাম, কেন গেলেন। দেখুন, এর পেছনে যদি জানতে হয় তাহলে দুটো ফেসবুক পোস্টের কথা আপনাদেরকে বলতেই হবে। প্রথমত, একটি ফেসবুকের পোস্টে বা একটি টিভি চ্যানেলের কোন ইন্টারভিউতে শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা, তিনি একটা কথা বলেছিলেন যে সমস্ত ন্যায় নীতি দায় দায়িত্ব সব কি সিপিআইএম নিয়েছে। অর্থাৎ এই যে দল ভাঙাভাঙির খেলা, এতে সিপিআইএম কখনো নাম লেখায়নি। তো এই খেলায় কি একমাত্র দায়িত্ব সিপিআইএম এর? সিপিএম এর কে কার হাত ধরবে না ধরবে সে দায়িত্ব কি সিপিআইএম এর? অর্থাৎ ওই হুমায়ুন কবিরের সাথে সেলিম সাহেবের 5 তারা হোটেলে মিটিং নিয়ে এটা একটা জল্পনা কল্পনা চলছিল। সেলিম সাহেবকে দলের মধ্যে অনেকেই এই তার স্ট্যান্ডকে পছন্দ করছেন না, এরকমও কথাবার্তা চলছিল। সেই প্রেক্ষিতে শতরূপ বলেন যে সমস্ত ন্যায় নীতির দায়িত্ব কি বামপন্থীদের। তার দুদিন পরেই বা তার পরের দিনই সম্ভবত প্রতিকূল একটি পোস্ট করেন যে ন্যায় নীতি আদর্শ না থাকলে তাহলে বামপন্থা কিসের। কথাটা বুঝতে পারলেন, কানেকশনটা বুঝতে পারলেন? অর্থাৎ পুরনো বামপন্থীদের সাথে, আমি শতরূপকে পুরনো বামপন্থী বলবো কারণ তিনি সিপিআইএম এর টিকিটে 3বার দাঁড়িয়ে 3বারই হেরেছেন, তাকে আমি পুরনোই বলবো। এই পুরনো কমিউনিস্ট বা তথাকথিত বামপন্থী বা সিপিআইএম যাই বলুন না কেন, এদের সাথে নতুনদের একটা সংঘাত কিন্তু চলছে দীর্ঘদিন ধরে। সেটা খুব চাপা স্বরে চলছে। আমরা বহুদিন আগেই বলেছিলাম, আজ থেকে 3 বছর আগে, আমাদের চ্যানেল তখন সদ্য শুরু হয়েছিল, যে বামপন্থীরা যতদিন না পাকা মাথার চুলের লোকগুলোকে সরিয়ে
কাঁচা মাথার চুলের লোককে প্রাধান্য দেবে, ততক্ষণ পশ্চিমবাংলায় বামপন্থীদের ভবিষ্যৎ বলে কিছু নেই, বা সিপিআইএম এর ভবিষ্যৎ বলে কিছু নেই। যখন এখানে দুর্দণ্ড প্রতাপ সিপিআইএম, তখন সিপিআইএম এর সহযোগী দল ফরওয়ার্ড ব্লক থেকে শুরু করে সিপিআই, আরএসপি, যত সহযোগী দল ছিল প্রত্যেকেই কিন্তু ওই সিপিআইএম এর হাতে লাঞ্ছিত হয়েছে। ফরওয়ার্ড ব্লকে কোচবিহারের ঘটনা আপনারা কেউ, দিনহাটার ঘটনা আপনারা নিশ্চয়ই কেউ ভুলে যাননি, যে সিপিআইএম সরকারে তখনই ফরওয়ার্ড ব্লক নেতাদের ওপর গুলি চলেছিল। কুলতলিতে কি হয়েছিল আপনারা সকলেই জানেন। আমি নতুন করে আর এই পুরোনো ঘটনাগুলো চর্বিত চর্বণ করব না। কিন্তু সিপিএম যখন শাসন ক্ষমতার প্রধান হয়েছিল, তখন তারা দাদাগিরি করতে কারুর ওপর বাদ দেয়নি। কংগ্রেসের তো অসংখ্য, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 55,000 কর্মীকে খুন করেছে তারা। তো এইরকম অসংখ্য উদাহরণ আছে যে সিপিএম যখন ক্ষমতায় থাকে, যেখানেই থাকে, সেখানে তারা তাদের সহযোগী দলকেও কিন্তু দাদাগিরি করতে ছাড়ে না। আর নিজেদের দলের মধ্যে সিপিআইএম এর যেটা সবচেয়ে বড় ব্লান্ডার, জ্যোতি বসু যখন ছিলেন, তখন জ্যোতি বসু থাকাকালীনই সিপিআইএম এর কিন্তু সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার তৈরি করে নেওয়া উচিত ছিল, তারা করেননি। আপনারা গত দুদিন আগে একটি চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার দেখেছেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে জ্যোতি বসু বলছেন এরা যাবে কবে, অর্থাৎ বুদ্ধবাবু সরকার কবে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে জ্যোতিবাবুও শেষের দিকে তিতি বিরক্ত হয়ে গিয়েছিলেন সুভাষ চক্রবর্তীও। এরকম সমীর প্রতিতুণ্ডু, সফিরা, মানে আমাদের সৈফুদ্দিন মোল্লা, মানে এরা প্রত্যেকেই কিন্তু বীতশ্রদ্ধ মানে হয়ে গিয়েছিলেন সিপিএম এর উপরে। তারপরে রেজ্জাক মোল্লা তো আছে, এরকম অনেক লোক আছে, আমি আলাদা করে নাম বলবো না। কিন্তু সিপিএম এর যারা মূল মাথা, সেই মূল মাথাগুলো তারা সেই পুরনো ধ্যান ধারণা, পুরনো চিন্তা ভাবনা নিয়ে চলতে অভ্যস্ত, এবং সেভাবেই তারা দল চালাতে চায়। এবং এই বর্তমানে সিপিএম এর যে ট্রানজিশনটা হয়েছে, যে পরিবর্তনটা আমরা দেখলাম, সেটা হচ্ছে সিপিএম যেন তেন প্রকারেণ ভেসে থাকার জন্য কখনো নৌসাদ সিদ্দিকীর কাছে যায়, কখনো আবার হুমায়ুন কবিরের কাছে যায়। আবার হুমায়ুন কবির কেন, হায়দ্রাবাদেও ফোন ঘোরানো হয় অন্য লোকের ফোন থেকে। হ্যাঁ, সিপিআইএম এর নেতা অন্য লোকের ফোন থেকে হায়দ্রাবাদে মিমকে ফোন করে তারা আমন্ত্রণ জানায়। মানে তাহলে সিপিএম এর নীতি আদর্শ নিয়ে এত গালবড়া কথাবার্তা কেন বলে তারা? যে তারা ক্ষমতায়, ভোটের রাজনীতিতে টিকে থাকার জন্য তারা মিমের মতন একটা সাম্প্রদায়িক দল, বা হুমায়ুন কবিরের মতন একজন আদ্যপান্ত সাম্প্রদায়িক হয়ে ওঠা মানুষ, নৌসাদের মতন সাম্প্রদায়িক মানে ছেলেই বলবো, তাদের হাত ধরতে পিছপায় না। এরা তো প্রয়োজন হলে কেরালায় শুনছি বামেদের সাথে বিজেপিরও জোট হতে চলেছে, যতদূর শুনছি। জোটটা অলিখিত হবে, কিন্তু জোট হবে, বা আসন ভাগাভাগি বা কিছু একটা এরকম হবে, যাতে কংগ্রেসকে পর্যদুস্ত করা যায়। তো এইরকম যাদের নীতি আদর্শহীন ভাবে যারা চলে, এরা বড় বড় কথা বলে কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন, সেই নিয়ে তাকে আজও বলা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নাকি বিজেপি পশ্চিমবাংলায় ঢুকেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, তপন শিকদার এবং কৃষ্ণনগরের জুলুবাবু, এরা কিন্তু বামপন্থী আমলেই পশ্চিমবঙ্গ থেকে বিজেপির এমপি হয়ে দিল্লিতে যান। এবং শোনা যায় লেকটাউন অঞ্চলের দুই সিপিএম এর নেতার নিজেদের আভ্যন্তরীণ লড়াইয়ে তপন শিকদার একবার নয় দুবার সাংসদ হয়ে যান, শোনা গেছে এরকম। তো বামপন্থীদের যে বজ্র আটুনি, সেটা তো এই মুহূর্তে ফসকা গেল। এই বামপন্থীদেরকে মানুষ কতটা আর ভরসা করবে, যাদের দ্বিচারিতা রন্ধ্রে রন্ধ্রে আছে। জ্যোতিবাবুকে যখন প্রধানমন্ত্রী হওয়ার অফার করা হলো, একবার না বোধহয় দুবার অফার করা হয়েছে, তার রাজনৈতিক দল অর্থাৎ সিপিএম তারা হতে দিল না। অর্থাৎ দক্ষিণ ভারতের যে সিপিএম লবি, সেই সিপিএম লবি পশ্চিমবাংলার সিপিএম লবিকে চিরকাল দাবিয়ে এসেছে। বলুন তো, প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত, এরা কারা? গণ আন্দোলনে এদের কতটা ভূমিকা? এই তো এখানে সিপিএম মিছিল করতো, আর তখন তারা এসে যোগদান করতো, এইটুকুই তো তাদের। তবুও তারা সিপিএম এর মাথার ওপর। তেমনি ধরে নিন, আজকে সেলিম সাহেব বলুন, সুজন চক্রবর্তী বলুন, বিমান বসু বলুন, সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এদের মাথাগুলো ভোঁতা হয়ে গিয়েছে। আজকের যুগের চলনসই মাথা নয় এদের। কিন্তু ধরুন, এই প্রতীকুর রহমান বলুন, মীনাক্ষী মুখার্জি বলুন, শতরূপ ঘোষকেও ধরে নিন টু সাম এক্সটেন্ট, এরকম প্রচুর নতুন নতুন বামপন্থী ছেলে মেয়েরা, তারা কিন্তু আধুনিক মনস্ক। তারা মানে
সিপিআইএম এর আধুনিকীকরণ চান। আর কিছু বামপন্থী নেতা বা সিপিআইএম নেতা, যেমন ধরুন এই সেলিম সাহেবের মতন, সুজন বাবুর মতন, এরকম বহু পুরনো বামপন্থী নেতা আছে, তারা সেই পুরনো সিপিআইএম এর তত্ত্ব ধরেই চলতে চান। পুরনো সিপিএমটা কিরকম আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন। পুরনো সিপিএম হচ্ছে বছরে 4 বার বন্ধ ডাকা, 2 বছর 3 বছর অন্তর একটা করে গণহত্যা করা, এইভাবে দমন পীড়নের মাধ্যমে টিকে থাকা। কিন্তু আজকের দিনে দমন পীড়নের মাধ্যমে টিকে থাকার মাসুল কিভাবে দিতে হয় সেটা নরেন্দ্র মোদীকে দেখে শেখা উচিত। আজকে তিনি দমন পীড়ন নীতি চালাতে গিয়েই কিন্তু আজকে তিনি 303 থেকে 240-এ এসছেন, এবং বলা হচ্ছে যে এখানেও কিন্তু 17-18টা আসনের ঘাপলা আছে। যাকে সে কথা আলাদা, কিন্তু দমন পীড়ন দিয়ে আজকে কাউকে মানে দাবিয়ে দেখে কাউকে ভক্ত করা যাবে না। অর্থাৎ ভয় দেখিয়ে জয় করা যাওয়ার দিন, মানে জয় করার দিন শেষ। এখন কিন্তু মানুষকে ভালোবেসে কাছে টানতে হবে, মানুষকে পরিষেবা দিয়ে কাছে টানতে হবে। বামপন্থীরা সেই ধারে কাছে যাননি কখনো। প্রথম 15 বছর হয়তো তারা মানুষের পাশে ছিলেন, কিন্তু শেষ কয়েকটা বছর, 15 বছরের পরে তারা 34 বছর ছিলেন, প্রায় ধরে নিন আরো 20 বছর মতন, তারা কিন্তু রীতিমতো বুলডোজার চালিয়েছেন বাংলার মানুষের উপর। তাই তো পরিবর্তন হয়েছে, তাই তো বাংলার মানুষ চেয়েছে এই বামেরা চলে যাক। আজকে 15 বছর শাসন করবার পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অ্যান্টি ইনকম্বেন্সি নেই কেন, প্রতিষ্ঠান বিরোধিতা নেই কেন? আর বামেরাই বা কেন আজকে এখনো মানুষের মনে সেই দগদগে ক্ষতগুলো নিয়ে বামেরা বেঁচে আছে এবং শূন্যতায় ভাসছে? সব কথা আলোচনা করব, তবে ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আমরা আলোচনা করছি বামেদের এই মানে শূন্যতা কবে কাটবে, বা এই প্রতিকূল রহমানের চলে যাওয়া, দল ছেড়ে দেওয়া, এটা কি কোনো ইঙ্গিত যে বামেদের মধ্যে ভেতরে ভেতরে ঘুণ পোকা ধরেছে? ঘুণ পোকা তো বহুদিন আগেই ধরেছে। যেদিন আগে রাম পরে বাম স্লোগান দিয়ে বামেরা হুইস্পার ক্যাম্পেনিং করলো এবং নিজেদের 22.5% ভোট বিজেপির কাছে পাঠিয়ে দিয়ে তারা তৃণমূল নেত্রীকে জব্দ করতে চাইল, সেদিন থেকেই কিন্তু বামেদের পতন শুরু। যে বামপন্থীরা এখনো টিকে আছেন 5%, 5.5% মানুষ, সেই বামপন্থীরা পুরনো ধ্যান ধারণার মানুষ। এই প্রতিকূল রহমান, দীপশিতা ধর, মীনাক্ষী মুখার্জি, এদের মতন ঝকঝকে ছেলে মেয়েরা কিন্তু মানে সিপিআইএম এ জায়গাই পায় না। এদেরকে দ্বিতীয় শ্রেণীর নেতা করে রাখা হয়। যে সম্মান, যে কাজের যা পরিসর মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা পান, এরা কি সেই পরিসর পান না। এরা সেই শিকলে বাঁধা পাখির মতন বা সোনার খাঁচায় মোড়া পাখির মতন। এরা আছেন সিপিআইএম এর মধ্যে, কিন্তু এদের কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। শোনা যাচ্ছে এবার বেশ কিছু নতুন ছেলে মেয়েকে সিপিআইএম প্রার্থী করবে, ভালো কথা, কিন্তু এই নতুন ছেলে মেয়েদেরকে প্রার্থী করা উচিত ছিল যখন তারা ক্ষমতার মধ্য গগনে ছিল। যে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সুব্রত বক্সী, মুকুল রায়, পঙ্কজ বন্দ্যোপাধ্যায় এদের মধ্যেই আটকে ছিলেন না। তিনি কিন্তু ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এরকম মানে সেকেন্ড লেয়ার নেতা তৈরি করেছেন। তারপরেও শেষ না, তারপরেও কিন্তু আর একটা লেয়ার তৈরি হয়ে গিয়েছে, যে যাদেরকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড বলবো, তারা তৈরি হয়ে গিয়েছে। তো এইরকম ভাবে পরবর্তী জেনারেশনকে এগিয়ে না দিয়ে সমস্ত ক্ষমতা নিজেদের কাছে কুক্ষিগত করে রাখার মাসুল বামেরা গুনছে।
আজও বলছে। এবং আজকের দিনেও আলিমুদ্দিনে যা কিছু সিদ্ধান্ত হয় সবটাই কিন্তু ওই পাকা মাথার চুলেরা নেয়। এই যে নতুন ছেলে মেয়েদের, এদেরকে খালি আজ্ঞাবহ দাস হিসাবে ব্যবহার করা হয়। বামেরা যখন ক্ষমতায় ছিলেন এইসব নতুন ছেলে মেয়েদেরকে জায়গা দেননি। দিনের পর দিন সেই পাকা মাথার চুলেরাই কিন্তু মৌরসি পাট্টা চালিয়ে গিয়েছে। যখন তারা হেরে যাচ্ছেন বা হেরে গেলেন, এখন তাদের হুঁশ ফিরেছে। এখন মীনাক্ষী মুখার্জিকে হারানোর জন্য দাঁড় করাতে হবে, এখন প্রতিকুল রহমানকে হারানোর জন্য দাঁড় করাতে হবে, এখন দীপশিতা দলকে হারানোর জন্য দাঁড় করাতে হবে। এখন কি বয়স্ক লোকেরা হারানোর জন্য দাঁড়াচ্ছেন না? যখন দীপশিতার দাদু পদ্মনিধি ধর দুর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন ডোমজুড় এলাকার, তিনি যখন ক্ষমতার শীর্ষে, তখনই তো তিনি পারতেন, যদি নেপোটিজম নাও বলি, তিনি তার নাতনিকে গড়ে পিঠে তৈরি করে দিতে পারতেন তখনই। কিন্তু ক্ষমতা তিনি একা ভোগ করেছেন। এরকমই সব জায়গাতে তাই। মানে গৌতম দেব, সিপিআইএম এর গৌতম দেব, তিনি যখন ক্ষমতার মধ্যগগনে তার ছেলে মারুতি গাড়ি নিয়ে ফুটপাতের ওপর উঠে গিয়ে মেয়েদেরকে টোন টিটকিরি করেছেন, এমনও খবরের কাগজে এমন কথাও বেরিয়েছে। অর্থাৎ তারা ধরাকে সরাক জ্ঞান করেছিলেন এবং ভেবেছিলেন এই সিপিএম বোধহয় আর কখনো যাবে না। তাই নিজেরা যতদিন পেরেছেন রাজ্যের শাসন ক্ষমতায়, দলের ক্ষমতায়, তারাই কিন্তু ছিলেন, নতুনদেরকে জায়গা দেননি। আজকে নতুনরা কতদিন ডিপ্রাইভড হয়ে থাকবে, কতদিন তারা বঞ্চিত হয়ে থাকবে, তারা বিদ্রোহ ঘোষণা করা শুরু করেছেন। আজকেই মীনাক্ষী মুখার্জির একটা স্টেটমেন্ট পড়ছিলাম, যেহেতু স্টেটমেন্টটার ভিডিও ছবি পাইনি আমি, তাই স্টেটমেন্টটা আমি আপনাদেরকে আর বলছি না, কারণ এখানেও মীনাক্ষীও কিন্তু তার অসহিষ্ণুতা দেখিয়েছেন। অর্থাৎ এই মীনাক্ষী বলুন, প্রতিকুল বলুন, বা দীপশিতা ধর বলুন, বা শতরূপ ঘোষ বলুন, এদেরকে সিপিআইএম চিরকাল দ্বিতীয় শ্রেণীর নেতা করে রাখবে। এদের চুল পেকে যাবে, বয়স্ক লোকগুলো হয়তো চলে যাবেন, তারপরে হয়তো এরা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আসবেন, কিন্তু ততদিনে তো লেট হয়ে গেছে অনেক। যে তারুণ্য ক্ষমতায় থাকলে দেখানো যায়, সেটা কি বিরোধী দলে থাকলে দেখানো যায়? সবাই তো আর মমতা বন্দ্যোপাধ্যায় নন। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলে যতটা সক্রিয় ছিলেন, শাসক দলও ততটা সক্রিয়। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে তিনি বললেন, আমি পজিশন, আমি অপোজিশন। একেবারে বাস্তব সত্য বলেছেন। তিনি পজিশন, তিনি অপোজিশন। অর্থাৎ অপোজিশনের জায়গাটা, অপোজিশনের পরিসরটাও তিনি কেড়ে নিয়েছেন। এইটা হচ্ছে রাজনীতি। এই রাজনীতি যতক্ষণ না সিপিআইএম আত্মস্থ করবে এবং যুব সম্প্রদায়কে, যুব সমাজকে, তাদের যুব সংগঠনকে, ছাত্র সংগঠনকে একদম প্রথম সারিতে না নিয়ে আসবে, ততদিন কিন্তু সিপিএম শূন্যতাতেই অবস্থান করবে। যদিও আগামী নির্বাচনে দুটি আসনে তাদের সম্ভাবনা দেখা গিয়েছে, ইতি উকি মারছে, কিন্তু সেই সম্ভাবনা বাস্তবে কতটা রূপ নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যুব সাথী প্রকল্পের পর, সেটা নিয়ে কিন্তু আমরাও খুব চিন্তা ভাবনা করছি। আমরা ভেবেছিলাম যে এবার হয়তো সিপিআইএম খান 2-1 সিট পাবে, কিন্তু যুব সাথী লাইনে যে ভিড় দেখছি এবং সেই লাইনে যুবতীদের যে কথা শুনছি, তাতে মনে হচ্ছে না বামপন্থীরা বা সিপিআইএম আগামী 5-7 বছর কোনো দাঁত ফোটাতে পারবে পশ্চিমবঙ্গে। এইরকম একটা অবস্থায় তারা নিজেদেরকে নিয়ে গিয়েছেন। তৃণমূল পার্টি যে আমি বলবো না, কারণ যে 34 বছর ক্ষমতায় থাকার পর তাসের ঘরের মতন সিপিআইএম ভেঙে পড়লো, আমি বামপন্থী বলবো না, সিপিআইএম ভেঙে পড়লো, এবং ভেঙে যে এভাবে পড়বে, নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা তো তারাও ভাবেননি। তাদের প্ল্যানিং এর অভাব ছিল, প্রোগ্রামিং এর অভাব ছিল, তাদের চিন্তা ভাবনায় দৈন্যতা ছিল। ফলে তারা কন্টেম্পোরারি রাজনীতি করেননি, আধুনিক রাজনীতি তারা করেননি। এই আধুনিক রাজনীতি না করার জন্য যুগে যুগে বামপন্থা যতদিন, বামপন্থীরা, আমি বলবো সকল বামপন্থীরা যতদিন পেরেছে ক্ষমতায় থেকেছে, তারপর একবার চলে যাবার পর তাদেরকে আর ঘুরে দাঁড়াতে দেখা যায়নি। পৃথিবীর যে কোনো দেশ নিয়ে নিন, এইরকমই অবস্থা। কাল যদি চীনে বামপন্থা চলে যায়, চীনে কি আর বামপন্থা ফিরবে? কারণ বামপন্থীরা যতদিন ক্ষমতায় থাকে, তারা দমন, পীড়ন, শোষণের চূড়ান্ত জায়গায় নিয়ে যায়। এই কালুর পুকুরে বিষ ঢেলে দেওয়া, মাঠের ধান, পাকা ধান, সেখানে লাল পতাকা পুঁতে বলে দেওয়া এই ধান আমার। তারপর তো গণহত্যা আছেই, জননী ভাটার গল্প আপনারা জানেন, বানতলা, ধানতলা, সুচপুর, নানুর, মরিচঝাপি, বিজন সেতু, এসব তো আপনারা জানেনই। যে এই যে বারবার মানুষ মেরে মানুষকে শাসন করা, মানুষের উপর অত্যাচার চালিয়ে, বুলডোজার চালিয়ে শাসন করা, এভাবে চলে না। আর আপনাদেরকে বলে রাখছি,
যাহাই বাম তাহাই রাম, অর্থাৎ যে কায়দায় বামেরা শাসন করেছে, কমিউনিস্ট পার্টি বলে নিজেদেরকে বলে যারা শাসন করেছে, একই কায়দায় কিন্তু বিজেপিও শাসন করছে বিভিন্ন রাজ্যে রাজ্যে। আজকে তাদের হাতে সিবিআই আছে, প্রচুর অর্থ আছে, ইডি আছে, এনআইএ আছে, বিভিন্ন সরকারি এজেন্সিগুলো আছে, নির্বাচন কমিশন আছে, একের পর এক রাজ্য যেভাবে হোক তারা জিতে যাচ্ছে। কিন্তু এই বিজেপি চলে যাওয়ার পর বিজেপি কতদিনে ভারতে ফিরবে, এটা কোনো সেফোলজিস্ট, কোনো রাজনৈতিক বিশ্লেষক বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে তারা নিশ্চিতভাবে বলতে পারবেন যে পরের টার্মে হয়তো বিজেপি আসবে। অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানির বাজপেয়ী আর নরেন্দ্র মোদী, অমিত শাহের বিজেপি, অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানির যে বিজেপি, সেই বিজেপির সাথে আজকের বিজেপি তফাৎ হচ্ছে এই বিজেপিও বামেদের মতন অসহিষ্ণু, তারা বিরোধিতা সহ্য করতে পারেন না। আমার মনে আছে কাগজে একটি লেখা পড়েছিলাম, তখন সদ্য সম্ভবত সাংবাদিকতায় ঢুকেছি বা ঢুকবো। জ্যোতিবাবুর ঘুমের ব্যাঘাত ঘটেছিল বলে মানে একটি শেয়ালকে, মানে অন্তঃসত্ত্বা শেয়ালকে গুলি করে মেরেছিল তৎকালীন পুলিশ। কতটা নির্দয় হলে এটা করা যায়। তারপর মরিচঝাপি, আপনার মরিচঝাপি নিয়ে অনেকবার বলেছি, নানুর, সিঙ্গুর, সুচপুর, বিজন সেতু, নেতাই, নন্দীগ্রাম, কি নেই। এই 34 বছরের শাসনকালে কত গণহত্যা আমরা দেখেছি। এই দমন পীড়নের মাধ্যমে টিকে থাকা বামপন্থীদের অপসারণ চাইছে নব্য বামপন্থীরা। তারা আধুনিক বামপন্থার একটা দিক খুলে দিতে চাইছেন, অর্থাৎ সেই সোভিয়েত ইউনিয়নের মতন পেরেস্ট্রয়িকা এবং গ্লাসনাস, খোলা হাওয়া। বামপন্থায় খোলা হাওয়া যতদিন না আসবে, যতদিন এরকম বদ্ধ ঘরের মধ্যে তারা নিজেদেরকে আটকে রাখবেন, ওই ফাঁকা ফ্ল্যাটে লেরিন শিখতে যাবেন, ততদিন কিন্তু বামপন্থার আর পুনর্জাগরণ ঘটবে না। আজকের অনুষ্ঠান শেষ করছি এখানে। সকলে ভালো থাকবেন। সম্ভবত আপনাদেরকে বলে রাখি, বিশিষ্ট সাংবাদিক প্রসূন আচার্য আগামী কাল হয়তো আমাদের স্টুডিওতে উপস্থিত হবে, মানে আমাদের সাথে কথোপকথন করবেন। সেই অনুষ্ঠান আপনাদের দেখাতে পারবো আগামীকাল সকালে। সম্ভবত বলছি, কারণ প্রসূনবাবু এখনো আমাদেরকে গ্রিন সিগন্যাল দেননি। গ্রিন সিগন্যাল পেলেই আমরা অনুষ্ঠানটা রেকর্ড করে নেব এবং আগামীকাল সকালবেলা দেখাবো। সকলে ভালো থাকুন। শুভরাত্রি।